কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো এবং প্রত্যেকে নিজের নিজের পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তাহলে এখন কিন্তু টাইম নষ্ট করার টাইম নয়। এখন তোমাদের শুধু করতে হবে কি, মন দিয়ে পড়াশোনা আর সঙ্গে ক্লাসগুলো ফলো করতে হবে এবং তার সঙ্গে নিজেদের প্রিপারেশনকে একদম ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে, যাতে পরীক্ষা লেগে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো আশা করবো তোমরা সবাই আগের দুটি ক্লাস দেখেছো এবং তার সঙ্গে তোমরা টেলিগ্রামেও অ্যাড হয়ে গেছো এবং সেখান থেকে তোমরা ডেলি কুইজগুলোও দিচ্ছ এবং তার সঙ্গে প্রশ্নের সলভও করছো। ওকে, তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওনি তারা এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। আমাদের আরপি ম্যাথস গুরুকুল নামেই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে। ওকে, তার সঙ্গে তোমাদের একটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের অ্যাপও জয়েন করো। সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য, কনস্টেবলের জন্য প্রথমে দুটি মক টেস্ট নিয়ে আসছি এবং সেটা প্রত্যেক সপ্তাহে থাকবে একটি করে, এবং তার ম্যাথসের সলিউশনও আমি ইউটিউব চ্যানেলে করিয়ে দেবো। ওকে, তো যারা এখনও জয়েন করেনি তারা কোনো সময় নষ্ট না করে আজকেই জয়েন করো। ওকে গাইস, তো চলো চলে আসি আজকের ক্লাসে। আজকে আমরা 3 নম্বর ক্লাসে এসে উপস্থিত হয়েছি এবং সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019 পেপার থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রায় সব প্রশ্নেরই সলিউশন দেখবো। ওকে গাইস, তো দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 32। দেখো কোশ্চেন নাম্বার 31 অবধি আমি আগের দিনই সলভ করে দিয়েছি, যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখো। কোশ্চেন নাম্বার 32 দেখো কী বলা হয়েছে। একটি সিরিজের অঙ্ক, যে সিরিজটির অঙ্ক সমাধান আমরা সেকেন্ডে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে আনসার করতে পারবো। আর তার আনসার কী হবে, এখানে দেখতে পাচ্ছি সিরিজটির মধ্যে প্রোডাক্ট আছে, মধ্যেখানে কিছু নেই মানে কি, গুণ চিহ্ন আছে, এবং এখানে প্রথম যে টার্মটি আছে এবং লাস্ট যে টার্মটি আছে এদের নিয়েই কাজ, বাকি মধ্যেখানের টার্মের কোনো কাজ নেই। প্রথম টার্মটিকে সিম্পলিফাই করলে আমি কত পাবো, প্রথম টার্মটিকে সিম্পলিফাই করলে পাবো আমি 2/3, আর লাস্ট টার্মটিকে আমি সিম্পলিফাই করলে কত পাবো, দেখো 100 - 1, তারপর 99/100। তাহলে দেখো এই দুজন কমের ডিফারেন্স কত, 1। এখানে দুজন কমের ডিফারেন্স কত, 1। এই মধ্যেখানের টার্মগুলোকে তুমি সিম্পলিফাই করলে দেখবে এমন ভগ্নাংশ পাবে যে ভগ্নাংশগুলো সিম্পলিফাই করলে, যে ভগ্নাংশগুলোর লব আর হরের মধ্যে ডিফারেন্স কত, 1। এবং যদি এটা হয় তাহলে কি হবে না, প্রথম যে আমি টার্মটা পেয়েছি সেই টার্মের হর পরের টার্মের লবকে, পরের যে ভগ্নাংশটি পাবো না তার লবকে ক্যান্সেল আউট করবে। ওকে, সিমিলারলি তাহলে দেখব যে এই প্রসেস কন্টিনিউ হবে, এবং তার মানে কি, প্রসেসটা কি না, পরের টার্মের লব আগের টার্মের হরকে ক্যান্সেল আউট করছে। তাহলে পরের টার্মের লব মানে লাস্টে 99 লব পড়ে আছে, তার আগের টার্মের নিশ্চয়ই হরে 99 ছিল এবং তাকে তাহলে ক্যান্সেল আউট করে দিয়েছে 99। তার মানে আলটিমেট পড়ে রয়েছে কে না 2, আর এখানে হচ্ছে 100। তাহলে সবসময় প্রথম টার্ম এবং লাস্ট টার্মের দিকে চোখ দেবো যদি এরকম কন্টিনিউয়াস সিরিজ থাকে। মানে কি, সিরিজটা কীরকম, 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5। এবার এটা 2/3 থেকে শুরু হয়েছে, এটা 3/4 থেকেও শুরু হতে পারে, এটা 4/5 থেকেও শুরু হতে পারে, এটা যেখান থেকে খুশি শুরু হতে পারে। ঠিক আছে, শুধু মনে রাখবো যে আনসার কী হবে না, ফার্স্ট টার্মের লব বাই লাস্ট টার্মের হর। তাহলে ফার্স্ট টার্মের লব হচ্ছে 2 আর লাস্ট টার্মের হর হচ্ছে কত, 100। তার মানে 2/100, তার মানে 1/50 হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। বাকি কিছু করার দরকার নেই। এবার তোমাদের মনে প্রশ্ন থাকে যে ক্যান্সেল আউট হচ্ছে কি, দেখেই দিন তো। তাহলে দেখে নিই একবার ক্যান্সেল আউট কীরকম হচ্ছে। দেখো 1 - 1/3 করলে কত পাচ্ছি, 2/3। দেখো 1 - 1/4 মানে কত না 3/4। 1 - 1/5 করলে কত, 4/5। এরম করে দেখো 1 - 1/99 মানে 98/99 ইন্টু 99/100। তাহলে দেখো তো 3 3 4 4 5 এর টার্মের হর এটা, তাহলে পরের টার্মের নিশ্চয়ই এখানে কী থাকবে, 5ই থাকবে, তাই তো, 5/6। তাহলে সেই 5 একে ক্যান্সেল আউট করেছে। সিমিলার 98, এখানে একটা 98 কিছু ছিল তাকে ক্যান্সেল আউট করে দিয়েছে, আর 99 একে ক্যান্সেল আউট করে দিয়েছে। তাহলে আলটিমেট বেঁচে কে আছে না 2 আর 100। তাহলে 2/100 হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এই ছিল মেথড। তাহলে মনে রাখবো শুধু একটাই, যে যখন এরকম 2/3 3/4 4/5 মানে কি কন্টিনিউয়াস একটা সিরিজ থাকছে এবং সেখানে লব আর হরের মধ্যে ডিফারেন্স 1 এবং আগের টার্মের হর পরের টার্মের লবকে ক্যান্সেল আউট করছে, তখন ফার্স্ট টার্মের লব বাই লাস্ট টার্মের হর হবে কারেক্ট আনসার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4, খুব ভালো কথা, এবং 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওকে, ওয়াই এর বর্তমান বয়স নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, যে যখন এই ধরনের প্রশ্ন থাকবে এর কারেক্ট অ্যাপ্রোচ হচ্ছে রেশিও মেথড দিয়ে খুব সহজেই প্রশ্নের সমাধান করব 2 সেকেন্ডে। কারেক্ট অ্যাপ্রোচটা ভালো করে শুনবে। এক্স আর ওয়াই এই দুজন ভদ্রলোক আছে, এদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4। আর 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলছে 5:7। তাহলে এখানে তো কি কমার কথা ছিল, কমার কথা ছিল কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছি। কী করে সম্ভব, এটাই হচ্ছে অসুবিধা।
এটাই হচ্ছে অসুবিধা। তাহলে অসুবিধাটা দূর করার জন্য আমাকে এই ডিফারেন্স ঠিক করার জন্য, দেখো ডিফারেন্স কত, 3 মাঝে ডিফারেন্স কত 2, আর 4-এর সাথে ডিফারেন্স কত 3, কিন্তু এই ডিফারেন্স তো সেম হওয়া উচিত, কারণ 5 বছর আগে আমার যা বয়স ছিল, 5 বছর আগে আমার যা বয়স ছিল, 5 বছর পরে আমার বয়স কী হবে, 5 বাড়বে। আর আমার দাদার বা আমার বাবার বয়স 5 বছর আগে যা ছিল, 5 বছর পরে 5ই ইনক্রিজ করবে, তাই তো? তাই 5 বছর পরে বা 5 বছর আগের কথা যদি ভাবি, তাহলে 5 ইনক্রিজ বা 5 ডিক্রিজ হওয়া উচিত ইন্ডিভিজুয়াল বয়স। তাহলে ইন্ডিভিজুয়াল বয়স এখানে দেখতে পাচ্ছি 2 ইনক্রিজ করেছে, এখানে তো 3 ইনক্রিজ করেছে, তাহলে এটা কোনো মতেই সম্ভব নয়। আর প্রথমত ইনক্রিজ করা তো উচিতই নয়, কারণ কি ডিক্রিজ হওয়া উচিত, আমরা পেছন দিকে ব্যাকে ফিরে গেছি, 5 বছর আগে ফিরে গেছি, তাহলে কিছু একটা সমস্যা আছে। তাহলে এই সমস্যাটা এড়ানোর জন্য এটা করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে রেশিওগুলো আছে, মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে রেশিও দেখো 3:4, আর এক্সের ওয়ের মধ্যে রেশিও এখানে 5:7। এই ইন্ডিভিজুয়াল রেশিওগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপকে সেম করতে হবে। দেখো 3 আর 4-এর মধ্যে গ্যাপ কত 1, 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত 2, তাহলে এদের গ্যাপকে সমান করো, মানে কি এখানে 2 সবচেয়ে বেশি, তাহলে 1কে 2 বানাও না, 1কে 2 বানাতে গেলে কি 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করতে গেলে আমি রেশিওর প্রথম টার্মকেও 2 দিয়ে গুণ করব, আর সেকেন্ড টার্মকেও 2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করার ফলে আলটিমেট টার্মগুলো কী হলো, 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে হয়ে গেল 6 আর 8। তাহলে এবার দেখো তো, ছিল 6, 5 বছর আগে যখন ফিরে যাচ্ছি তখন 5 হচ্ছে, তার মানে ডিক্রিজ কত করছে, এখানে 1, এখানেও দেখো ডিক্রিজ কত হচ্ছে, 8 থেকে 7 1, তাহলে বোঝা গেল, তাহলে 1 ইউনিট ডিক্রিজ হয়েছে, 1 ইউনিট ডিক্রিজ হয়েছে, আর সেই 1 ইউনিট ইজ ইকাল টু 5 ইয়ার্স। মাথায় থাকবে, বলবে হ্যাঁ খুব সুন্দর মাথায় থাকবে, কোনো অসুবিধা নেই। নির্ণয় করতে বলেছি কি, ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে ওয়াই এর বর্তমান বয়স তুমি বলো কত, এটাই তো বর্তমান বয়স, এটাই তো বর্তমান বয়স, ওয়াই এর বর্তমান বয়স কত 8, তাহলে 1 ইউনিট যদি 5 বছরের সঙ্গে সমান হয়, তাহলে 8 ইউনিট 40 বছরের সঙ্গে সমান হবে না, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। অপশন ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34, বলা যে 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4টা অপশান দিয়েছে, আমাকে সঠিক আনসারে দাগ দিতে হবে। এই প্রশ্নটা করার জন্য তোমাকে 2টি জিনিস জানতে হবে, কোনো রকম কোনো প্রিভিয়াস মেথড যেগুলো তোমরা মনে রেখেছো বা যেভাবে করে এসছো বর্গমূল করে, সেসব মেথড ভুলে যাও, ঠিক আছে? এমন একটা মেথড বলবো যেটা করলে বা যেটা মনে রাখলে এই ধরনের প্রশ্ন সারা জীবন একদম সঠিকভাবে সলভ করতে পারবে। মনে রাখবো একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। আচ্ছা বলো তো আমাকে, যে পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে কি, মানে যে সংখ্যাগুলো বর্গমূল করলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো, তাই তো? বা যে সংখ্যাগুলো বর্গমূল করা যায়, যেমন কি আমরা জানি, যেমন আমরা জানি 1, তাই তো? তারপর 4, তারপর 9, তারপর কি জানি আমরা 16, তাই তো? তাহলে 16 থেকে যদি আমি দেখি, মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো যদি দেখি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, বলে 16, তারপরে দাদা 25, তারপরে দাদা হচ্ছে 49, তারপরে 36ও আছে, তারপরে দাদা 49, তারপরে দাদা 64, তারপরে দাদা 81, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এগুলো, ঠিক আছে? এবার এই আর একজন আছে 10-এর স্কোয়ার, সে 100, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক আছে? এবার এই সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলোর যদি তোমরা ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট মানে কি একক স্থানীয় সংখ্যা, যদি তোমরা ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট মানে কি একক স্থানীয় সংখ্যা, তোমরা দাদা 16-র ইউনিট ডিজিট কত না 6, 25-এর ইউনিট ডিজিট কত না 5, 36-এর ইউনিট ডিজিট কত দাদা 6, 49-এর ইউনিট ডিজিট কত 9, 64-র ইউনিট ডিজিট কত 4, 81-র ইউনিট ডিজিট কত 1, 100-র ইউনিট ডিজিট কত 0। তাহলে সবসময় মনে রাখবে যে এই যে সংখ্যাগুলো লিখলাম না আমি, এই সংখ্যাগুলোই সারা জীবন যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট হবে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট হবে। কি কি না 1, 1, 0 হবে 1, 4, 9, 6কেও বাদ দেওয়া যাবে না, 6, 9, আর হচ্ছে আর কিছু না 0, 1, 4, আচ্ছা 5কে লিখিনি, 0, 1, 4, 5, 6, 9, এরা হচ্ছে সারা জীবন যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হবে। এটা খুব ভালো করে মাথায় রাখবে, এটা খুব ভালো করে মাথায় রাখবে। আর এবার যদি তোমরা এই সংখ্যাগুলোরই ডিজিটাল সাম দেখো, ডিজিটাল সাম মানে কি ডিজিটগুলির সাম, তাহলে 16-র মধ্যে কটা ডিজিট আছে, 2টো ডিজিট আছে, কী কী 1 আর 6, এর যোগ করলে কত পাবো 7, 5 আর 2 যোগ করলে কত পাবো 7, 3 আর 6 যোগ করলে কত পাবো 9, 9 আর 4 13,
9 আর 4 13, 13 আবার 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমাকে এক অঙ্কের সংখ্যা নিয়ে যেতে হবে। 13 আবার 1 আর 3 যোগ করলে কত? 4। সিমিলারলি দেখো 6 আর 4 10, 10 1 আর 0 যোগ করলে কত? 1, 8 আর 1 যোগ করলে কত? 9, আর 1 0 0 যোগ করলে কত? 1। তাহলে সবসময় মনে রাখবো যে যেমন ইউনিট ডিজিট হলো 0 1 4 5 6 9, সেরকমই ডিজিটাল সাম হবে। ডিজিটাল সাম হবে কি না, একটি পূর্ণবর্গ সংখ্যা ডিজিটাল সাম সবসময় দেখো 7 পেয়েছি, 9 পেয়েছি, 4 পেয়েছি, 1 পেয়েছি। তার মানে 1 4 9, 1 4 7 আর 9। তাহলে এই 4 জনই হতে পারে ডিজিটাল সাম, আর এই 6 জনই হতে পারে কি না ইউনিট ডিজিট। তাহলে এই দুটো জিনিস যদি মাথায় রাখো তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান কখনো ভুল হবে না। আর একটা জিনিস মাথায় রাখতে পারো যে এই দুজনের মধ্যে কমন কে আছে? 0 1 4 9, সরি 1 4 9, এটা হচ্ছে দুজনের মধ্যেই কমন 1 4 9। এখানে এক্সট্রা আছে হচ্ছে 0 5 6, আর এখানে এক্সট্রা আছে হচ্ছে 7। এই দুটো মাথায় রাখলেও আরও সহজে মনে রাখা যায়। ওকে গাইস, তাহলে এবার দেখো প্রশ্নে চলে আসি। বলেছে 1728 এই সংখ্যাটার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তুমি আমাকে বলো যে 1728 সঙ্গে 30 যোগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট কত পাবো? 8 পাবো। যে সংখ্যাটা পাবো তার একক স্থানীয় সংখ্যা কত পাবো? 0 + 8 যোগ করলে 8 হয়। তাহলে সেটা কি সম্ভব? হতে পারে না। আমি দেখেছি যে কোনো একটি পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট সবসময় 0 1 4 5 6 9, এই 6টা সংখ্যাই হতে পারে না কারা? এটাও মনে রাখবে যে হতে পারে যদি এরা, তাহলে হতে পারে না কারা? না 2 3 7 আর 8, এরা কখনো ইউনিট ডিজিট হতে পারে না। আর সেটাই দেখো এখানে আছে 8 আছে ইউনিট ডিজিট, সেটা হতে পারে না। তার মানে 30 আনসার হবে না, 30 আনসার হবে না। এবার বাকি যেগুলো আছে 6 এখানেও 6 এখানেও 2, এবার তো সমস্যা। তাহলে এবার তুমি ডাইরেক্ট মুভ করো কোথায়? না ডিজিটাল সামে। কোথায় মুভ করবো দাদা? ডিজিটাল সামে। ডিজিটাল সামে মুভ করলে আমি দেখি প্রথমে 26 যোগ করে দিই, তাহলে 1728 + 26 যোগ করলে কত হবে দাদা? 1754। 1754 ডিজিটাল সাম কত? 4 আর 5 9, আর এখানে 7 আর 1 8, তার মানে হচ্ছে 8 হয়ে যাবে ডিজিটাল সাম। আর 8 তো হতে পারে, 8 কি হতে পারে ডিজিটাল সাম কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের? হতে পারে কি? এখানে আছে 8 হতে পারে না। তার মানে 8 যখন হতে পারে না তাহলে এটাও আনসার হবে না। সিমিলারলি 36 যোগ করি, যদি 36 যোগ করি দেখি তো কী হয়। 36 যোগ করলে কী হয়? 26 যোগ করে কী হচ্ছিল? 1754, এটা 1764 হবে, তাই তো? তাহলে 1764 এবার তার ডিটেল সাম করলে 6 4 10, 10 এখানে সাথে 17 একে 18, তার মানে কত না 18 মানে হচ্ছে 1 + 8 যোগ করলে আবার 9, তাই তো? তাহলে 9 তো হতে পারে, দেখেছিলাম ডিটেল সাম 9 হতে পারে না? হতে পারে। তার মানে এটা আনসার হতে পারে, 32 দেখি 1728 আর 32 যোগ করলে কত হবে না 1760, তাহলে যোগ করলে দেখো 7 6 13, 13 আগে 14, আর 14 মানে কত? 1 + 4 5, তাহলে 5 কি ডিজিটাল সাম হতে পারে? ছিল কি না? 1 4 7 9 এরাই হতে পারে, 5 তো হতে পারে না, তার মানে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র 36ই হবে কারেক্ট আনসার। বোঝা গেল? এই ধরনের প্রশ্ন আনসার এর নেক্সট টাইমে তোমার যদি পরীক্ষা আসে আশা করবো আর কোনো অসুবিধা হবে না। যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন এই ট্রিক্সের মাধ্যমে প্রশ্নের সমাধান হবেই। ওকে, চলো নেক্সট প্রশ্ন 35 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 680 টাকাকে এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, বি সি এর 1/4 অংশ পায়। খুব ভালো কথা। তাহলে বি কত টাকা পাবে? যখন এই ধরনের প্রশ্ন দেখবে আগে দেখবে ভগ্নাংশগুলো কী কী আছে। দেখো 2/3 এখানে একটা ভগ্নাংশ আছে, আর এখানে একটা 1/4 একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলোর হরেকে বসে আছে 3 আর 4। এই 3 আর 4-এর এলসিএম করবে। 3 আর 4-এর এলসিএম কি? এলসিএম বা লসাগু। এলসিএম অফ 3 and 4 দ্যাট ইজ 12। তাহলে মনে রাখবো এই যে 12 পেলাম আমি এলসিএম অফ 3 and 4 করে, এই 12 আমি কী ধরবো না সি এর অংশ। লাস্টে যার সঙ্গে তুলনা হয়েছে, লাস্টে কার সঙ্গে তুলনা হয়েছে না বি সি এর 1/4 অংশ পায়, বি সি এর 1/4 অংশ পায়। তাহলে লাস্টের বি এর টাকা সি এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে ধরে নেবো যে সি এর অ্যামাউন্ট হচ্ছে কত? 12। তাহলে সি যদি 12 পায় তাহলে তুমি আমাকে বলো বি কত পাবে? না বি পাবে সি এর 1/4, তার মানে 12-র 1/4, আর এর মানে কি গুণ 4 3 12, তার মানে বি পাচ্ছে কত? 3। সিমিলারলি এ কত পায়? না এ পায় বি এর 2/3, তার মানে কি বি কত পাচ্ছে? 3। তাহলে বি এর 2/3 মানে 3 × 2/3, তার মানে কত পাচ্ছে গো? 2।
তাহলে এই আমার এখানে A:B:C পেয়ে গেলাম। কত দাদা? 2:3:12। তাহলে A:B:C যখনই পেয়ে গেলাম, আমাদের সাম করে ফেলবো। সাম কত? 12 × 14 = 17 না? বলবে হ্যাঁ একদম ঠিক। আর এই 17 টাকা যদি আমার কাছে থাকতো, আমি বলতাম A-কে 2 টাকা দেবো, B-কে 3 টাকা দেবো, আর C-কে 12 টাকা দেবো। কিন্তু আমাকে 17 টাকা নেই, আমাকে 680 টাকা আছে। তাহলে 17 কত গুণ হয়েছে এখানে? 4×17 = 68 না? মানে 40 গুণ। নির্ণয় করতে হবে কার অংশ? মানে B-এর টাকা। তাহলে B-এর টাকা মানে 3-এর ভ্যালু নির্ণয় করতে হবে না? 3 × 40 করলে কত হবে? 120। ডাইরেক্ট আনসার অপশান বি। নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 36। দেখো, খুবই একটি ইজি একটি প্রশ্ন বলেছে, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? 35%-এর ভ্যালু বলা হয়েছে কত? 91। নির্ণয় করতে হবে 100%-এর ভ্যালু। তাহলে তুমি বলবে দাদা 35% যদি 91 হয় তাহলে 100% হবে সংখ্যাটা। তাহলে তুমি বলবে দাদা 91/35 × 100 করে দিন, তাহলে তো গল্প শেষ। 35% ভ্যালু 91, তাহলে 1% ভ্যালু 91/35, 100% ভ্যালু × 100, এটাই তো গল্প, তাই তো? তাহলে পার্সেন্ট ক্যান্সেল আউট হয়ে গেলো, কাটাকুটি করলে আমি আনসার পাবো। কিন্তু এরকমভাবে করার দিন শেষ, এরকমভাবে কেউ করে না, মুখে মুখে অঙ্ক করতে হয়। এখন দিনকাল এখন চেঞ্জ হয়েছে, লোকজন এখন তাড়াতাড়ি অঙ্ক করতে শিখছে, নিমেষে অঙ্ক করতে হবে তো নাকি? তাহলে 35 আর 100-এর HCF কত গো? গসাগু কত? 5। 35 আর 100-এর HCF কত? 5। তাহলে যদি HCF 5 হয়, তাহলে 35 থেকে 5-এ যেতে গেলে আমায় কী করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে না? তাহলে একে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 13। তাহলে এবার দেখো 5%-এ পৌঁছে গেছি। 5%-এর ভ্যালু হচ্ছে 13, তাই তো? তাহলে 5%-এর ভ্যালু যদি 13 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 5 থেকে 100 কী করে যাওয়া যায়? 20 গুণ করে না? তাহলে 13-কে 20 গুণ করলে তুমি আনসার পেয়ে যাবো। 20 গুণ করলে কত হবে? 260। দ্যাটস ইট দ্য কারেক্ট আনসার। তাহলে এরমভাবে খুব সহজে প্রশ্নের আনসার মুখোমুখি করা যায়, এখানে কোনো পেন পেপার টাচ করতে হবে না। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। 4 অঙ্কের কোনো বৃহত্তর সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশেষ থাকে। খুব ভালো কথা। তাহলে 4 অঙ্কের কোনো একটা সংখ্যা আছে, তাকে 3 দিয়ে ভাগ করা হলো। তাকে কী দিয়ে ভাগ করা হলো? 3 দিয়ে ভাগ করা হলো। বলা হলো অবশেষ পাচ্ছি কত? 1। 3 দিয়ে ভাগ করলে 1 অবশেষ পাবো। শুধু এই দুটো জিনিস দেখবে, বাকি কিছু দেখবে না। তাহলে 3 দিয়ে ভাগ করে যদি 1 অবশেষ পাই, তাহলে আমি জানতাম যে ভাগ প্রক্রিয়ায় যে অবশেষ আছে সেটা যদি আমি ভাজ্য থেকে বিয়োগ করে দিই, আমি কি করে দিই? ভাজ্য থেকে বিয়োগ করে দিই, তাহলে আর এই 1 থাকবে না, মানে 3 দিয়ে তখন পুরোপুরি ভাগ চলে যাবে। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, 3 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে। তার কনসেপ্ট কী বললাম? যে 3 দিয়ে ভাগ করলে 1 অবশেষ থাকছে 4 অঙ্কের সংখ্যাটিকে। তাহলে 4 অঙ্কের সংখ্যাটি থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, 4 অঙ্কের এই সংখ্যাটাকে থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, তখন 3 দিয়ে ভাগ করলে আর কোনো অবশেষ থাকবে না, তখন রিমাইন্ডার কী হবে? 0। ওকে গাইস, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা থেকে কোনো একটা অপশান এরকম আছে যার থেকে 1 বিয়োগ করার পর 3 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে? দেখি সেরকম অপশান একটা আছে কি না। দেখো, তোমরা জানো 3-এর ডিভিসিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম কি বলে? না, কোনো একটা সংখ্যার প্রত্যেকটা যদি ডিজিটকে আমি যোগ করে দিই এবং সেই যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে কি বলবো? সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 9764 এখানে দেখতে পাচ্ছি আমি 9 তো 3 দিয়ে ভাগ যাই, তাহলে 9-এর গল্প ছেড়ে দাও। বাকি 7, 6 আর 4, 7 আর 4 কত? 11, 11 আর 6 কত? 17। আর 1 বিয়োগ করতে বলেছিলাম না? 1 বিয়োগ করলে কী যাবে? 4 হয়ে যাবে 3, তার মানে হয়ে যাবে কত? 16 হয়ে গেল। তাহলে 16কে 3 দিয়ে ভাগ যায়? ভাগ তো যায় না। তাহলে বোঝা গেল কী বললাম? আবার বলছি, দেখো আমি বললাম 9764, এটা থেকে 1 বিয়োগ করলে আগেই 1 বিয়োগ করে দাও, নাও করতে পারো, ডিজিটাল সাম করার পরেও 1 বিয়োগ করতে পারো। 1 বিয়োগ করলে 9763 হয়। তাহলে এটা কি 3 দিয়ে ভাগ যায় পুরোপুরি? আমাকে তো ভাগ যেতে হবে। তাহলে যদি ভাগ যায় তাহলে এটা হবে আনসার। ভাগ কি যায় দেখি? দেখতে পাচ্ছি 9 পুরোপুরি 3 দিয়ে ভাগ যায়, 6 পুরোপুরি ভাগ যায় 3 দিয়ে, 3 পুরোপুরি ভাগ যায়, 7 যায় না, তার মানে এটা আনসার হতে পারে না। গল্প এখানেই শেষ। 9767 এখান থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে? 9766। 9 পুরোপুরি ভাগ যায় 3 দিয়ে, 6 পুরোপুরি ভাগ যায়, 6 পুরোপুরি ভাগ যায়, 7 যায় না, তার মানে এটাও আনসার হতে পারে না। 9763 এখান থেকে 1 বিয়োগ করলে 9762। 9 পুরোপুরি ভাগ যায়, 6 পুরোপুরি ভাগ যায়। এবার দেখো 7 আর 2 যোগ করে কি দেখতে পাচ্ছি? 9। 7 আর 2 যোগ করে কি দেখতে পাচ্ছি? 9। তার মানে অবশ্যই এই সংখ্যাটিও 3 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, কারণ 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা আনসার হতে পারে।
এবার দেখি এখানে দেখি 9764, তাহলে 9765 থেকে 1 বিয়োগ করলে কী হবে 9764। এখানে দেখতে পাচ্ছি 9 পুরোপুরি ভাগ যায়, 6 পুরোপুরি ভাগ যায়, তাহলে 7 আর 4 পড়ে আছে। 4ও পুরোপুরি ভাগ যায় না, 7ও পুরোপুরি ভাগ যায় না, কিন্তু 7 আর 4-এর যোগফল 11। এ কি পুরোপুরি ভাগ যায়? এও যায় না, তার মানে এটাও আনসার হতে পারে না। তার মানে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এই প্রশ্নটা যদি তুমি 5-এর গল্পটা দেখতে আরও সুবিধা হতো, 5-এর গল্প দেখলে আরও সুবিধা হতো। কী করে দাও 5-এর গল্প দেখলে আরও সুবিধা হতো? দেখো কী বলেছে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশেষ থাকে। 5 দিয়ে ভাগ করলে 3 অবশেষ থাকে, মানে 3 বিয়োগ করে দিলে, মানে যে 4 অঙ্কের সংখ্যাটা আছে সেখান থেকে 3 বিয়োগ করে দিলে, সেটা দিয়ে যদি 5 যখন আমি ভাগ করব, সেটা থেকে যখন 5 ভাগ করব, তখন সেটাকে যখন 5 দিয়ে ভাগ করব, তখন ভাগশেষ কী হবে? 0 হবে, হ্যাঁ কি না? তার মানে পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে একমাত্র দেখতে পাচ্ছি 3 বিয়োগ করলে, আর আমাকে বলো যে কোনো একটা সংখ্যা 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কখন? যখন তার ইউনিট ডিজিট বা একক স্থানীয় সংখ্যা 0 বা 5 হবে, তাই তো? দেখো এখানে 9764, এখান থেকে 3 বিয়োগ করলে ইউনিট ডিজিট কত হবে? 1। এখান থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4। এখান থেকে 3 বিয়োগ করলে কত হবে? 0। এখান থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে একমাত্র 0 কোথায় হচ্ছে? অপশান সিতে। অপশান সি হবে কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল এই ধরনের প্রশ্ন কী করে নিমেষে ওড়ানো সম্ভব। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38-এ কী বলা হয়েছে? বলেছে √2x-এর 5% ইজ ইকাল টু 0.01 হলে এক্সের ভ্যালু কী হবে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখেই প্রশ্নের আনসার করা যায়। দেখো √2x-এর 5%, এর মানে কি? গুণ, আমরা আগেই জানি। তাহলে 5% এখানে আছে, এখানে 0.01 আছে। তাহলে দেখো 5% মানেও আমি লিখতে পারি কি? 5% মানেও আমি লিখতে পারি 0.05। কী করে দাদা? দেখো আমরা জানি যে পার্সেন্ট চিহ্ন ওঠানো মানে হচ্ছে 1/100 দিয়ে গুণ করা বা 100 দিয়ে ভাগ করা। তাহলে 5%কে লিখতে পারি 5/100, আর 5/100 মানে হচ্ছে কি 0.01, সরি 0.05। এবার তোমরা 5/100 এখানে লিখতে পারো, আর এটাকে 1/100 লিখতে পারো, এই পার্টটাকে 1/100 লিখতে পারো। তার মানে আলটিমেট এই 5% আর 0.01 থেকে আমি এখান থেকে পার্সেন্ট সাইন ওঠানো মানে এই 0.0 এই পার্টটা উঠে যাওয়া, তার মানে 5 আর এখানে 1 পড়ে থাকে। তো এই জিনিসটাই তোমরা বুঝে যাও, তাহলে আলটিমেট এই যে দুটো পার্ট আমি করলাম, এটা করার কোনো দরকার নেই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে এরপরে ডাইরেক্ট আমি লিখতে পারবো লাইনটা কি না দাদা, √2x ইন্টু 5 ইজ ইকাল টু হচ্ছে 1। এবার এটাও তোমরা যদি বুঝে গেলে, তাহলে তখন তোমরা এই লাইনটা লিখবে না, ডাইরেক্ট লিখবে যে √2x-এর ভ্যালু 1/5, মুখোমুখি হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি, তাহলে রুট উঠলে এবারে কী করতে হবে না, স্কোয়ার করতে হবে। তার মানে 2x-এর ভ্যালু কী হবে না 1/25। তার মানে এক্সের ভ্যালু কী হবে না 1/50। আমাকে এক্সের ভ্যালু 1/50 পেয়ে গেলাম, কিন্তু এখানে 1/50 কোথাও নেই। এখানে 0.05, 0.01 সব কটা 0 সামথিং আনসার আছে, মানে পয়েন্টে নিয়ে যেতে হবে। আর আমরা একটু আগেই শিখেছি যে এখানে যদি আমি 1/50 লিখি আর এটাকে যদি নিচে একটা 100 চলে আসে, তাহলে আমি 0.0 সামথিং লিখতে পারি। তাহলে নিচে 100 আনতে গেলে কী করতে হবে? 2 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে না? তাহলে 2 দিয়ে ওপর নিচে গুণ করলে হয়ে যাচ্ছে কি না 2/100, আর 2/100 মানেই হচ্ছে এক্সের ভ্যালু কত না 0.02। আই থিঙ্ক অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে নেক্সট টাইম থেকে যখন এই প্রশ্নটা আসবে, তোমরা দেখেই প্রশ্নের আনসার একদম ডাইরেক্ট এই পার্ট থেকে একদম 2x = 1/25 ডাইরেক্ট লিখতে পারবে। তাহলে এইটুকু পার্টের মধ্যে তোমরা মুখে মুখেই আনসার করতে পারবে। এই যে কলমের কাজটা আমরা করলাম, পেন পেপারের কাজ, এই কাজটা যত রিডিউস করবে তত তোমাদের কী হবে না চাকরি পাওয়ার পথ সুগম হবে। ঠিক আছে? তাহলে কনসেপ্ট মাথায় রাখবো যে 5% এই পার্সেন্ট চিহ্ন মানে যা, আর 0.01 এর মানে হচ্ছে তাই। তাহলে পার্সেন্ট সাইন উঠে গেলে আমার এখান থেকে 0.0 পার্টটা উঠে যাবে, খালি সংখ্যাটা পড়ে থাকবে 1। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 39, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কী অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে? তাহলে এখানে প্রত্যেকটাই হচ্ছে কস্ট প্রাইসের কাজ হয়েছে। 15 টাকা কেজি দর মানে কি 1 কেজির দাম 15 টাকা, একটা টাইপের চা তার ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। ঠিক আছে, 1 কেজির দাম। নেক্সট টাইপের একটা চা তার ক্রয় মূল্য 20 টাকা। এদের মিশ্রিত যে চাটি হচ্ছে তার ক্রয় মূল্য 16.50। তাহলে এখানে প্রত্যেকটাই ক্রয় মূল্য আছে, এবং এই যে প্যাটার্নটা দুটো জিনিসকে মিশিয়ে একটা জিনিস তৈরি করার যে প্যাটার্ন, সেটা হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। সেটা কী প্যাটার্ন? অ্যালিগেশন প্যাটার্ন। তাহলে দেখি আমি অ্যালিগেশন করবো। অ্যালিগেশন করলে ডাইরেক্ট আনসার 15 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 20 টাকা কেজি দরের চা মেশানো হয়েছে, এখানে হয়েছে কত 16.50। তাহলে এখানে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট যদি আমি এখানে উঠাতে চাই, দেখো পয়েন্ট কতগুলোর পরে দশমিকের পর
দুটো সংখ্যা আছে না, দশমিক কটা সংখ্যা, দুটো সংখ্যা আছে, তার মানে এটাকে 100 দিয়ে গুণ করলে তাহলে আর পয়েন্টটা থাকে না, তাহলে এই প্রত্যেকটা সংখ্যাকে 100 দিয়ে গুণ করে দাও, দ্যাটস ইট, গল্প শেষ। এবার অ্যালিগেশন করে দাও। অ্যালিগেশন করলে কত হচ্ছে? তা 1500, এখানে 1650, কে বড়? 1650 বড়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে। 1650 থেকে 1500 বিয়োগ করলে কত হচ্ছে না দাদা? 150, তাহলে এখানে 150 লিখে দাও। 2000 থেকে 1650 বিয়োগ করলে কত হচ্ছে? দাদা 350, ব্যাস। তাহলে দেখো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এদের রেশিও কত হবে? 5 7 35, 5 3 15, 7:3 অনুপাতে দুই প্রকার চাকে মেশানো হয়েছে। অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নম্বর 40, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে, যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে, এর মানে হচ্ছে ট্রেন দুটো নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। মনে থাকবে? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে 137 মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য, আর একজনকে 163 মিটার, তাহলে এদের সামই হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এখানে 137 আর 163 যোগ করলে কত হবে? দাদা 137 163 যোগ করলে কত হচ্ছে? এখানে 3 দিয়ে দিই, এখানে 3 দিলে 140, তার মানে 160 মানে 300, টোটাল 300 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। কোন স্পিডে কভার করবে? যখন দুটো বস্তু মুভিং, তখন সবসময় রিলেটিভ স্পিডের গল্প আসে। এবার রিলেটিভ স্পিড কীভাবে নির্ণয় করব? যখন দুটো বস্তু একে অপরের দিকে আসছে, বিপরীত দিক থেকে আসছে, তখন এদের যে ইন্ডিভিজুয়াল স্পিড তার যোগফলই হবে রিলেটিভ স্পিড। ইন্ডিভিজুয়াল স্পিড কত না? 42 কিমি পার ঘন্টা, 48 কিমি পার ঘন্টা। তাহলে 42 আর 48-এর যোগফল কত না? 42 আর 48-এর যোগফল 90, কিন্তু 90 এখানে কি? কিলোমিটার পার ঘন্টা, এখানে মিটার। তাহলে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে 300 বাই, আমরা কি জানি? আমার টাইম নির্ণয় করতে হবে। টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স বাই এখানে কি স্পিড? রিলেটিভ স্পিড না? তাহলে একটু আগেই তো বললাম। তাহলে 300 বাই আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে না? 42 প্লাস 48 90, যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, একে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হলে কী করতে হবে না? 5-18 দিয়ে গুণ। তাহলে 5/18 এখানে লেখার থেকে আমরা কি করব? ডাইরেক্ট জানি যে এটা সিম্পলিফাই করলে নিচের 18টা কোথায় চলে যায় না? উপরে চলে যায়, ব্যাস গল্প শেষ। তাহলে দেখো 18 দিয়ে কাটাকুটি হচ্ছে, 18 5 90, 5 এখানে 60 বার যাচ্ছে, এখানে 5 12 বার যাচ্ছে। তাহলে আলটিমেট কত হলো না? 12 সেকেন্ডে কী করবে? একে অপরকে অতিক্রম করে ফেলবে। তার মানে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41-এ সামান্য প্রিন্টিং মিস্টেক আছে। দেখো বলা হয়েছে যে যদি √2n = 64 হয় তাহলে এনের ভ্যালু কত? তাহলে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ছিল এরকম, প্রশ্নটার মিস্টেকটা হচ্ছে এরকম, যে প্রশ্নটা ছিল হচ্ছে √2n বলা হয়েছে 64, ঠিক আছে? এখানে 2n হবে, যেটা 2n লেখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক, ইগনোর করো। তাহলে এবার দেখো এই প্রশ্নের সমাধান কী করবো? আমরা জানি রুট ওঠাতে গেলে কী করতে হবে? বোথ সাইড হোল স্কোয়ার করতে হবে। তাহলে আমি রুটকে হোল স্কোয়ার করলে 2n পড়ে থাকবে, আর এখানে 64-এর তাহলে কী লিখবো? হোল স্কোয়ার মানে 64 × 64। এবার দেখো 2n তো লিখলাম, 64কে আমরা কী লিখতে পারি? আমরা জানি 2^5 = 32, তার মানে 2^6 = 64। তাহলে এখানেও 2^6 লিখতে পারি। আর আমরা জানি যে a⁴ × a⁴n কী হয় না? a⁴m+n। তাহলে সূচকের এই নিয়ম অনুযায়ী আমি লিখতে পারি যে 2^6 × 2^6কে আমরা কি লিখতে পারি? 2^6 + 6, তার মানে কি? 12। তাহলে দেখো বেস যদি ইকুয়াল হয়, এখানে দেখো বেস ইকুয়াল, তাহলে পাওয়ার কী হয়ে যাবে? সেম, তার মানে n হয়ে যাবে কি? 12। তাহলে মনে রাখবো যে যদি a⁴m a⁴n হয়, তাহলে m সমান সবসময় কী হবে? n। তাহলে এই দুটো কনসেপ্টের বেস করে এই প্রশ্নটি ছিল। এটি একটি কনসেপ্ট আর এটি একটি কনসেপ্ট, মাথায় থাকবে, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই।